আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি গাড়িতে বসে আছি 5 মিনিট, কিন্তু এখনও রেনু আসছে না। তখনই একটা ফোন এলো। ফোনটা ধরতেই উকিলবাবু বললেন কাগজপত্র সব রেডি। আমি ওনাকে বললাম যাতে অফিসে পাঠিয়ে দেয়। ফোনটা রাখার পর বড় একটা হাঁপ ছাড়লাম। অবশেষে আখি নামক প্যারা থেকে মুক্তি পেতে যাচ্ছি। তখনই দেখি রেনু আর আখি একসাথে আসছে। কি ব্যাপার, আখি কেন আসছে? রেনু আমার পাশে বসলো আর আখি পিছনে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, অনু আবার কোথায় যাবে? তখন রেনু বলল, আখি নাকি রেনুর কলেজেই অ্যাডমিশন নিয়েছে। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। রাস্তায় রেনুর সাথে অনেক কথাই হলো, কিন্তু আখি যেন আজকে কেমন চুপচাপ। যাই হোক, ভালোই হয়েছে। এই মেয়ের কথা আমার কাছে বিষের মতো মনে হয়। কলেজ গেটে এসে তাদেরকে নামিয়ে দিলাম। এরপর অফিসে চলে গেলাম। অফিসে ঢুকে কাজে মন দিলাম। তখনই একটা পার্সেল আসলো। খুলে দেখলাম ডিভোর্সের কাগজ। আমি সাথে সাথেই আখিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে আখি বেশ খুশি হয়ে বলল, আশিক, তুমি আমাকে ফোন দিয়েছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তখন আমি গম্ভীর গলায় বললাম, কাজ আছে বলেই ফোন দিয়েছি, তা না হলে তোমাকে আমি কখনোই ফোন দিতাম না। আচ্ছা, যেই কারণে ফোন দিয়েছি, তুমি কি একটু দেখা করতে পারবে? কোথায়? তুমি কলেজ গেটের সামনের ফার্মেসির কাছে দাঁড়িয়ে থেকো, আর রেনু যেন তোমাকে না দেখে। আচ্ছা, তাই হবে। তারপর আমি অফিস থেকে বেরিয়ে আখিকে পিক করে নেই। তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর দুটো কফি অর্ডার করে আখিকে বসতে বললাম। আখির মুখ দেখে মনে হচ্ছে অনেক খুশি। তারপর সে হাসি মুখে জিজ্ঞেস করলো, বলো, কি জন্য আমাকে এভাবে লুকিয়ে রেখেছো? তখন আমি ওর দিকে ডিভোর্স পেপার কলম এগিয়ে দিয়ে বললাম, এই নাও, সাইন করে দাও। কিসের কাগজ এগুলো? তুমি দেখে নাও। আখি কাগজটা পড়ে পাথর হয়ে গেছে। ও হয়তো আমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করেছিল। ওর চোখ দিয়ে টপাটপ পানি পড়তে লাগলো। তখন আমি বললাম, কি হলো, সাইনটা করে দাও, দেখো আমার কাছে বেশি সময় নেই। তখন আখি অশ্রু ভেজা নয়নে বলল, তুমি আমাকে সত্যিই ডিভোর্স দিয়ে দিবে? আমাকে একটা সুযোগও দিবে না? আমাকে কি ক্ষমা করা যায় না? তখন আমি কিছু বলতে যাব, তখনই ওয়েটার কফি নিয়ে হাজির। সেই কফিগুলো রেখে চলে যায়। আমি তখন আখিকে বললাম, দেখো, এখানে এভাবে কান্নাকাটি না করে সাইনটা করে দাও, ব্যাস এইটুকুই। আর কিছু বলতে বা শুনতে আমি এখানে আসিনি। আখি নিচের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আমার খুবই রাগ হচ্ছে, কিন্তু এখানে আমি কোনো রকম ঝামেলা করতে চাই না। তাই আমি নিজেকে সামলাতে ওয়াশরুমে চলে আসি। চোখে মুখে পানি দিয়ে ফিরে এসে দেখি আখি নেই, আর ডিভোর্স পেপারটাতে সাইন করেই চলে গেছে। তাই আমি ওকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম, কিন্তু ধরলো না। যা, না ধরলে নাই, আমার কাজ হয়ে গেছে। তাই শান্তি মনে বসে কফিটা শেষ করলাম। কফিটা শেষ করতেই রেনুর ফোন। আমিও খুশি মনে ফোনটা ধরলাম। ফোন ধরতেই রেনু বলল, আমি যেন তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে পৌঁছাতেই দেখি আপু আর দুলাভাই আর মা বসে আছে। আমি ওদের আগমনে অনেকটাই অবাক হলাম। এরা এখানে আবার কেন এলো? আমি সামনে এগুতেই রেনু আমাকে বলে উঠল, অনুকে তুমি আগে থেকেই চিনতে? রেনুর এই প্রশ্নে প্রথমে খুবই অবাক হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম আমার পরিবারই এই ব্যাপারটা খোলাসা করেছে। আর এটা নিয়ে ভেবেও লাভ নেই। আমি রেনুকে জানিয়ে দিতাম। আমি এতদিন শুধু ডিভোর্সের জন্যই অপেক্ষা করছিলাম। তখন আমি বললাম, হ্যাঁ, তোমার বোন অনুই সেই আখি যার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? কারণ হলো, এতদিন আখির সাথে আমার ডিভোর্সটা হওয়ার অপেক্ষা করছিলাম। কারণ আমার মনে হয়েছিল ডিভোর্সের আগে তুমি ব্যাপারটা জেনে গেলে আমাকে আর বিয়ে করবে না। কিন্তু এখন ডিভোর্সটা হয়ে গেছে, আর আমাদের বিয়েতে কোনো সমস্যাই হবে না। এবার আমরা জলদি বিয়েটা করে ফেলতে পারবো। তখন রেনু যা বলল, আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রেনু আমাকে বলল, তুমি কি করে ভাবলে যে আমি এখনো তোমাকে বিয়ে করব? এটা জানার পরও যে তুমি আমার ছোট বোনের বর,
তুমি ভাবলে কি করে যে আমি আমার বোনের সংসার ভেঙে দিয়ে তোমাকে বিয়ে করব? এসব কি বলছো তুমি? কিসের সংসারের কথা বলছো তুমি? তুমি তো সবটাই জানো, তারপরও এমন করছো কেন? আর এখন আকির সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাহলে এগুলো বলার মানে কি? না, কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ অনু তোমাকে এখনো ভালোবাসে, আর আমি আমার বোনকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই জন্য তুমি আবার অনুকে মেনে নাও। দেখো, অনু ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমার উচিত ওকে ক্ষমা করে দেয়া। এসব কি বলছো কি তুমি? তুমি ভালো করে জানো আমি ওকে কতটা ঘৃণা করি, আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমি তোমাকে এখন ভালোবাসি না, আর তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। দেখো রেনু, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি যে এসব আখির জন্য বলছো আমি তা খুব ভালো করেই জানি। আরে, তুমি তো একদিন বলেছিলে যে আমার অতীত নিয়ে তুমি কখনো কোনো রকম প্রশ্ন করবে না, আর আমার সব কিছু জানার পরও আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আর এখন কি হলো? রেনু কোনো কথা বলছে না। তখন আমি বললাম, দেখো রেনু, আখিও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর সেই জন্যই তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। না, ও সাইন করেনি, তুমি ওকে জোর করেছিলে, আর এই জন্যই ও আত্মহত্যা করতে গিয়েছিল। আমি ঠিক সময় মতো ওকে না আটকালে আজকে একটা বড় অঘটন ঘটে যেত। দেখো, আমি তোমাকে বিয়ে করলে আমি কোনো দিনও সুখে থাকতে পারবো না। আমার বোনকে কষ্টে রেখে আমি এটা কিছুতেই করতে পারবো না। তাই এইটাই ভালো হবে, তুমি অনুকে মেনে নাও। আমি আমার পছন্দ মতো কাউকে বেছে নিব। তুমিও তো প্রথমে এটাই চেয়েছিলে। দেখো, তখনকার ব্যাপারটা আলাদা ছিল, আর এখন অন্য। এখন আমি তোমাকে ভালোবাসি, আর আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকেই করব, আর কাউকে না। তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো নাকি, যে তুমি বললে আর আমি মেনে নিলাম? আমাকে না পেলে তুমি ভালো থাকতে পারবে তো? আমি জানি আমাকে ছাড়া তুমি আর কাউকে মেনে নিতে পারবে না, তাই আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই। এরপর রেনু যা বলল তাতে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। রেনু বলল যে, আমি জানতাম তুমি এগুলোই বলবে, এই জন্যে এই দেখো। বলে রেনু আমাকে একটা ছেলেকে দেখালো। এতক্ষণ এর দিকে খেয়াল করিনি। রেনু ছেলেটাকে দেখিয়ে বলল, ও হলো আমার বর, আজকেই আমরা বিয়ে করেছি। এসব কি বলছো তুমি? আমি এগুলো বিশ্বাস করি না। তখনই রেনু আমার সামনে একটা কাগজ ধরলো। সেই কাগজটা হলো রেনু আর রাকিবের, হয়তো ওই ছেলেটার নাম রাকিব, বিয়ের রেজিস্ট্রি পেপার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাতে সাক্ষী হিসেবে সাইন করেছে আমার নিজের বাবা। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। শেষ পর্যন্ত রেনু আমার সাথে এমনটা করলো, আর বাবাই বা এটা কী করে হতে দিল? তিনি তো জানেন যে রেনুকে আমি কতটা ভালোবাসি, তাহলে কেন এমনটা করলেন? আমি পিছাতে পিছাতে পেছনে থাকা চেয়ারটাতে বসে পড়লাম। আমার চোখ দিয়ে অজরে বৃষ্টি পড়ছে। আমি রেনুকে বলতে চাচ্ছি কেন আমার সাথে এমনটা করলে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আমার কাটা গায়ে লবণ দিতে আদিবা বলে উঠল, দেখ ভাইয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আখি সত্যি বদলে গেছে, না হলে তোর জন্য নিজের জীবন দিতে চাইতো না। ওর কথাটা আমার শুনে আমার খুব রাগ হলো, কিন্তু তার চেয়েও বেশি রাগ হচ্ছে রেনুর উপর। ও কেন আমার সাথে এমন করলো? আমি তো চলেই যাচ্ছিলাম, রেনুই তো আমাকে আটকালো। তারপর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখনই আমার সাথে এমনটা করলো। এরপর দেখি রেনুর বাবা হাসি মুখে কাজীকে নিয়ে উপর থেকে নামছে, আর আমার কাছে এসে কাজী কতগুলো কথা বলতে লাগলো, যেগুলো বিয়ের সময় বলা হয়। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। উঠে গিয়ে রেনুর গালে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, আমার পরিবার আর আখি আমার সাথে যেটা করেছিল তাতে আমার এতটা কষ্ট হয়নি যতটা আজকে হচ্ছে। আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার সাথে এমনটা করলে তোমরা? আমাকে ভেবেছোটা কি আমার কোনো ভালো লাগা খারাপ লাগা নেই? অবশ্য ঠিকই, আমার এসবে অভ্যেস হয়ে গেছে। বিশ্বাস করো, আমার না একটু কষ্ট হচ্ছে না। তারপর শান্ত গলায় বললাম, ভালো থেকো। কথাটা বলেই আমি দরজা দিয়ে বেরিয়ে আসতে যাব, তখন বাবা আমার পথ আটকালেন। তখন আমি তাকে বললাম, আমি সব সময় ভাবতাম আপনি আমাকে বোঝেন, কিন্তু আজ সেটাও ভুল প্রমাণিত হলো।
এরপর হাত দিয়ে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করতে করতে আশিক রেনুদের বাড়ি থেকে বেরিয়ে এলো। পিছন থেকে কেউ কেউ হয়তো আশিককে ডাকছিল, কিন্তু আশিকের আর কারো কথা শোনার ইচ্ছা ফুরিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আশিক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসে। তার চোখ দিয়ে জল পড়া থামছেই না। এরপর টিকিট কাউন্টারের সামনে একটা লাইনে সে দাঁড়িয়ে পড়ে। তখন কেউ তাকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাবেন, কোথাকার টিকিট দেব। আশিক লোকটার চেঁচামেচিতে বাস্তবে ফিরে। লোকটা আবারও বলল, আরে ভাই যাবেন কোথায়? কোথায় যাব? কাউন্টারে লোকটা বেশ বিরক্ত হয়ে যায় আর বলল, আরে জানতো এখান থেকে কোথা থেকে যে সব চলে আসে কে জানে, শুধু শুধু আমার এতটা সময় নষ্ট করলো। আশিক যে লোকটাকে সরি বলবে সে অবস্থাতেও নেই, তাই সে ধীরে ধীরে পিছিয়ে আসে আর পাশে থাকা প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ে। তখন কে যেন আশিকের নাম ধরে ডাকছে। আশিক প্রথমে খেয়াল করেনি। যখন লোকটা তার সামনে এসে দাঁড়ালো তখন আশিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আশিকের চোখের জল পড়ার গতি যেন আরও বেড়ে গেল। নিলয়কে দেখে আশিক খুবই অবাক হয়ে যায়। নিলয়ের সাথে আয়েশাও আছে। নিলয় অবাক হয়ে আশিককে বলল, তুই এখানে কি করছিস আর তুই কাঁদছিস কেন? আশিক সাথে সাথে নিজের চোখ মুছতে মুছতে বলল, কই না তো, আমি কাঁদছি কোথায়? এটা বল তোরা এখানে কি করে? আরে আয়শা, কেমন আছো তুমি? নিলয় আশিকের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে আর বলল, আব্বে শালা তুই আমার চোখকে ধোকা দিবি? নিশ্চয়ই বড় কিছু হয়েছে, কি হয়েছে সেটা বল। আশিক মাথা নিচু করে বসে আছে। তখন নিলয় কিছুটা অভিমানী সুরে বলল, এ আয়শা চল এখান থেকে, আশিকের বোধহয় আমাদের এখানে আসতে অসুবিধা হচ্ছে। ও শুধু মুখে বলতে পারছে না, আমি বুঝে গেছি। ও চাইছে আমরা এখান থেকে চলে যাই, চলো চলো। নিলয়ের কথা শুনে আয়েশা তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয়রা যখনই ঘুরে দাঁড়াবে তখনই আশিক বলে উঠল, দাঁড়া দোস্ত, আমি সব বলবো, আগে তুই বস আমার পাশে। নিলয় আর আয়েশা আশিকের পাশে বসে পড়ে আর আশিক সব কিছুই খুলে বলে। সব কিছু শুনে নিলয় বলল, আখি, আবারও আমি তো বিশ্বাসই করতে পারছি না, রেনু আর আখি দুজনে বোন। তারপর তারা কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর হঠাৎই আয়েশা বলে উঠল। আশিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, না, তবে আমার মনে হচ্ছে এখানে থাকলে আমি বেঁচে থাকতে পারবো না এইভাবে, তাই বাইরে কোথাও চলে যাব। তুই কি সত্যি সত্যি বাইরে কোথাও চলে যেতে চাস? এছাড়া তো আমার কোনো উপায় দেখছি নেই। ঠিক আছে, তুই যখন চলে যাবি বলে ঠিক করছিস তখন আমরা তোকে আটকাবো না। আমরাও মনে হয় এখানে থেকে থেকে কষ্ট পাওয়ার চাইতে এখান থেকে দূরে গিয়ে যদি তোর কষ্টটা ভুলে থাকতে পারিস তাহলে এটাই ভালো। এরপর নিলয় আশিকের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার এক কাজিন সিঙ্গাপুর থাকে, ওখানে সে নিজের একটা বিজনেস শুরু করেছে। ওর একজন পার্টনার দরকার। আসলে নতুন বিজনেস তো, আমাকে ওর সাথে পার্টনারশিপের কথা বলেছিল, কিন্তু আমি আয়শা আর মা বাবার কথা শুনে না করে দিয়েছিল। তারা চায় আমি যেন এখানেই ওদের কাছেই সব সময় থাকি। তুই না হয় এই সুযোগ নে আর ওর সাথে পার্টনারশিপে যা, এতে তুই কাজে ডুবে থাকলে সব কিছু সহজে ভুলে থাকতে পারবি। তখন আশিক মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করে বলল, ঠিক আছে, তুই তোর কাজিনের সাথে কথা বল। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করতে এসেছিলি আর এখন যাবিটা কোথায়? তখন নিলয় বলল, আরে অনেকদিন ধরে নানুর বাড়ি যায় না, সেদিন নানু ফোন করে বললো যে বউকে নিয়ে একটু ঘুরে আসতে, তাই আর কি ওখানে যাচ্ছি। এখানে থেমেছি আয়শার জন্য। আয়শা তার এক বান্ধবীর সাথে দেখা করতে চাইছিল। তোর নানুর বাড়িতে ঢাকা, তাই না? আর শোন, এখন তুইও আমাদের সাথে যাচ্ছিস। ঢাকায় গেলেই না হয় তোর সব ব্যবস্থা করা যাবে। এরপর তারা তিনজনেই ঢাকাগামী ট্রেনে বসে পড়ে। নিলয় আয়েশার সাথে কথা বলতে বলতে আশিকের মনটাও অনেক ভালো হয়ে যায়। আর এইদিকে রেনুর অবস্থা খারাপ, সে শুধু দরজা লাগিয়ে কেঁদেই যাচ্ছে। আসলে সেও তো আশিককে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। শুধু বোনকে বাঁচানোর জন্যই আশিকের সামনে এমন একটা নাটক করেছিল যাতে আশিক রেনুকে ঘৃণা করে এবং আখিকে বিয়ে করে নেয়। কিন্তু আশিক যে এমনটা করবে রেনু সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তাই রেনু এখন আশিকের চলে যাওয়ার জন্য নিজেকে দোষছে। তার জন্যই আশিক সব কিছু পেয়েও আবার হারিয়েছে। এর জন্য হয়তো আশিক তাকে কোনোদিনও ক্ষমা করবে না। বাইরে থেকে সবাই রেনুর ঘরের দরজা ধাক্কাচ্ছে।
আর রেনুকে এক নাগারে ডেকেই যাচ্ছে, কিন্তু রেনুর কোনো সাড়া শব্দ নেই। তাই বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। তারা যা ভেবেছিল তেমন কিছুই রেনু করেনি। রেনু চুপ করে বিছানার মাঝে বসে আছে আর কাঁদছে। তখন রেনুর মা রেনুকে বলল, এভাবে ভেঙে পড়িস না মা, সবাই তো আশিককে খুঁজছে, দেখবি ঠিক পেয়ে যাবে। কিন্তু রেনুর কোনো সাড়া নেই। সে ওইভাবেই বসে আছে আর নীরবে কেঁদেই যাচ্ছে। রেনু কিছু বলছে না দেখে রেনুর বাবা বলল, আমাদের রেনুকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। এই বলে সবাই রেনুর রুম থেকে বেরিয়ে যায়। শুধু আখি এখানে থেকে যায়। আখি রেনুর কাছে এসে বলে, আপু তুই আমাকে ক্ষমা করে দে, আমার জন্যই তোর আর আশিকের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আসলে বুঝতে পারিনি যে তোরা একে অপরকে এতটা ভালোবাসিস। আমারই বোঝা উচিত ছিল যে জোর করে আর কিছু হলেও ভালোবাসা পাওয়া যায় না। কথা কিন্তু 100% সঠিক, কিন্তু এতেও রেনুর কোনো রিয়াকশন নেই। এইভাবেই কেটে যায় সপ্তাহখানেক। রেনু সবার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে, খাবারও ঠিকমতো খাচ্ছে না, আর বাইরে যাওয়া তো একেবারেই বন্ধ করে দিয়েছে। কোনো বিশেষ প্রয়োজন ছাড়া রেনু এখন কারো সাথে টু শব্দটিও করে না। সব সময় ঘরে একা একা বসে থাকে আর মাঝে মাঝে আশিকের কাপড় চোপড় নিয়ে পাগলের মতো আশিকের সাথে কথা বলে। রেনুর এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় আর আশিককে সবাই পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা অনেক সহজ, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে বের করা অসম্ভব। অন্যদিকে আশিক নিজের ব্যবসায় মন দেয়। খুব মনে পড়ে রেনুর কথা, কিন্তু তাকে রেনুকে ভুলতেই হবে, কারণ রেনু এখন আর আশিকের নেই। সে এখন অন্য কারো। যদিও সারাদিন কাজের চাপে রেনুর কথা ভুলে থাকতে পারে, কিন্তু রাত হতে যেন রেনুর স্মৃতিগুলো আশিককে ঝেঁকে ধরে। সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে রেনু এখন ওর কেউ না, সে এখন অন্য কারো সাথে সুখে আছে। আমাকেও নিজের মতো করে সুখে থাকতে হবে, কিন্তু শত চেষ্টা করেও আশিক রেনুকে ভুলতে পারে না। তাই রাতের আধারে অশ্রু বিসর্জন দিয়ে যায়। এভাবেই চলতে লাগলো ওর জীবন। অবশ্য আশিকের এখানে অনেক ভালো বন্ধু বান্ধব হয়েছে। তার মধ্যে প্রথম হলো নিলয়ের কাজিন, নাম হলো রাসেল। সেও আশিকের সমবয়সী, এখনও বিয়ে করেনি। রাসেল আশিকের সম্পর্কে সব কিছুই জানে, তাই সব সময় আশিককে খুশি খুশি রাখার চেষ্টা করে। আশিক সবার সামনে হাসি হাসি মুখ নিয়ে থাকলেও ভিতরে ভিতরে অনেক কাঁদে। ওর মনটা সব সময় রেনুর জন্যই কাঁদে। এভাবেই আশিক আর রেনুর সময় কাটতে রাখলো। প্রায় 2 বছর পার হয়ে গেছে। আশিক এখন তার বিজনেসে অনেকটাই সফল, মনের কষ্টটাও অনেকটাই কাটিয়ে উঠেছে সে। আশিকের বন্ধুরা আশিককে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু আশিক শুধু একটা হাসি দিয়ে কথা ঘুরিয়ে অন্য কোনো কথায় চলে যায়। এখন তার বন্ধুরাও তাকে আর কিছুই বলে না। তারা এটা বুঝে গেছে যে আশিক রেনুকে ছাড়া তার জীবনে আর আসতে দেবে না। কিন্তু আশিকের মনের ভাবনা হলো সে আর কোনো রকম সম্পর্কে জড়াবে না, কারণ তার সব সম্পর্কগুলোই তাকে শুধু কষ্টই দিয়েছে। এখন একমাত্র বন্ধুত্ব নামক সম্পর্কের দামটাই আশিকের কাছে আছে। বাকি সব সম্পর্কের উপর আশিকের কেমন যেন ঘৃণা সৃষ্টি হয়েছে। এই 2 বছরে আশিক একবারের জন্য বাড়িতে কারো খবর নেয়নি। শুধু বাংলাদেশে কয়েকবার নিলয় আর আয়েশার সাথেই কথা হয়েছে। একদিন আশিক অফিসে নিজের কেবিনে বসে আছে, সেই সময় রাকিব এসে হাজির, আর তার মুখটা কী রকম যেন গম্ভীর। তখন আশিক তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন রাকিব জবাব দিল, মা বাবা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে বলেছে একে যদি আমি বিয়ে না করি তাহলে তারা নাকি আমার সাথে কথাও বলবে না। সেটা তো ভালো কথা, করে নেবি এটা। আর কতদিন এভাবে একা একা থাকবি? কি হলো, মেয়ে পছন্দ হয়নি? দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে রাকিব বলল, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।